আচ্ছা দেখেন প্রথমে কি করব সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখন দেখেন এখানে দুইটা অপশন আছে, এটা কি এক্সট্রাক্ট ফাইল আর এক্সট্রাক্ট ইয়ার। যারটাতে এই উইন্ডার সফটওয়্যারটা নাই তারটাতে কি হবো এক্সট্রাক্ট অল নামে একটা অপশন থাকবে। কি থাকবো এক্সট্রাক্ট অল। আমরা জাস্ট খালি কি করবেন এক্সট্রাক্ট ফাইলে আমি এখানে ক্লিক করলাম, করার পরে কি আপনি ওর কাছে যেটা এক্সট্রাক্ট অল থাকবো জাস্ট এখানে আপনি এক্সট্রাক্ট নামে একটা অপশন আসবে, তারপর ওকে আসবে করে দিবেন হয়ে যাবে। এখান থেকে কি আমার ওকে অপশন আছে যা যা আছে তাই, এখান থেকে আমি জাস্ট ওকে তে ক্লিক করলাম। তবে আমি একটু ওয়েট করব, ওয়েট করব কি আমার এইখানে যে প্রসেস ডাকটা আছে এটা পূর্ণ হবে আমার এটা থেকে তারপরে এটা কি আনজিপ হয়ে যাবে। বুঝতে পারছেন? একটু ওয়েট করি এটা আনজিপ হোক, আসলে তাড়াতাড়ি হবো। আচ্ছা আনজিপের প্রসেসটা তো বুঝছেন, আমার এখানে আনজিপ করা একটা আছে, দেখি আনজিপ করা একটা আছে। এটা পেন ড্রাইভের মধ্যে হইতাছে তো যার জন্য একটু সময় নিতেছে। আপনারা ল্যাপটপ নিয়ে আসছেন কে কে? পেন ড্রাইভ নিয়ে আসছেন? একটা পেন ড্রাইভ যদি ল্যাপটপ না নিয়ে আসেন যাদের পিসি আছে একটা পেন ড্রাইভ নিয়ে আসবেন। কারণ প্রতিদিন এই ক্লাসগুলো হয়তো পেন ড্রাইভ নিয়ে যেতে পারেন, তা ডাউনলোড করতে পারবেন, নেট না থাকলেও কাজ করতে পারবেন। বা এই যে আজকে সফটওয়্যারগুলো বললাম, সফটওয়্যারগুলো ডাউনলোড করতে গেলে কি অনেক সময় লাগে মাঝে মাঝে। বুঝতে পারছেন? নেট স্লো না থাকলেও যে ওয়েবসাইট থেকে কাজ করতেছি ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে গেলে অনেক সময় লাগে, ওই ওয়েবসাইটে অনেক সময় ঝামেলা করে। একটা ডাউনলোড করলেন আইসা বলে আপনার এটা যে ফ্রি না যেটা এক্সট্রা না ওই ফাইলটা আইসা বলে। বুঝতে পারছেন? সাইট টু বুক। আচ্ছা একটা জিনিস প্রশ্ন করি এই জায়গায়, আমরা যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করব এটা কি আমাদের প্রিমিয়াম ভার্সন? আমরা যেটাতে কাজ করি প্রিমিয়াম না, এটা এগুলো কিন্তু সবগুলো কিন্তু পেইড। এগুলো সফটওয়্যার কি পেইড সফটওয়্যার। আমরা কি করব এইগুলা বিভিন্ন ওয়েবসাইটে ক্র্যাকটা পাওয়া যায়। ক্র্যাক বলতে কি বোঝায় যেগুলো আমাদের বিনা টাকায় পাবো বা ফ্রি আছে কয়তগুলা, সম্পূর্ণ সার্ভিস দিব না তাও আমাদের 80% সার্ভিস আমাদের কাজ চলার মতো পাওয়া যাবে। বুঝতে পারছেন? ওই সফটওয়্যারগুলোতে কি করবো আমরা কাজ করব। আমি এখানে ডাউনলোড করে রাখছি, কারো যদি দরকার পড়ে আমার কাছ থেকে পেন ড্রাইভ নিয়ে ল্যাপটপ বা পিসি পেন ড্রাইভ নিয়ে আসবেন নিতে পারেন। আচ্ছা দেখেন এটা এক্সট্রা ফাইল করার পরে কি আমার এরকম একটা ফাইল এসে পড়ছে, এখানে ডাবল ক্লিক করেন এই যে ভিতরে আবার আরেকটা ফাইল। আশা করি এখানে দেখেন একটা সেটআপ নামে একটা ফোল্ডার আছে, সেটআপ নামে একটা ফাইল আছে না? আপনারা যখন ইনস্টল করবেন একটা মাস্ট বি একটা জিনিস কি করবেন খেয়াল রাখবেন, আপনারা অবশ্যই কি করবেন এখানে যেহেতু আমার নাই ওয়াইফাই নেই কোনো, আপনার এখানে আপনার ওয়াইফাই বা পিসিতে যদি নেট কানেকশনটা থাকে ওটা আগে খুলে নেবেন। বুঝতে পারছেন? খুলে নিয়ে পরে পরবর্তীতে যায় নিয়ে আপনি সেটআপ করবেন, সেটআপে ডাবল ক্লিক করলে আপনি একটু ওয়েট করবেন। ওয়াইফাই অফ করবেন কিসের জন্য? এটা তো বললাম না এটা ক্র্যাক ভার্সন বললাম না। যদি ওয়াইফাই না অফ করেন ক্র্যাক ভার্সনটা যখন ইনস্টল করতে যাবেন তখন ওই যে নেট থেকে হয়তো কিছু ম্যালওয়্যার বা সফটওয়্যার এগুলা ডাউনলোড হয়ে যাব, তখন আর কি আপনার ল্যাপটপ বা ইয়ে ক্র্যাশ করতে পারে, ল্যাপটপ বা সফটওয়্যার ক্র্যাশ করতে পারে। তাহলে এইখানে আমার পারমিশন চাইতেছে আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করব নাকি না। এখান থেকে আমরা জাস্ট কি করব ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কি আছে ল্যাঙ্গুয়েজ আছে আরেকটা কি আছে লোকেশন আছে। লোকেশন কি ডিফল্ট লোকেশন। ডিফল্ট লোকেশন কোনটা আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করার সময় ডিফল্ট লোকেশন আমাদের কি থাকে? রিফাত ডিফল্ট লোকেশন কোনটা? ডেস্কটপ থাকে না লোকাল ডিস্ক। মানে কি সফটওয়্যারটা কি হয় উইন্ডোজ যে যে আমার ড্রাইভের মধ্যে যে ড্রাইভ এবং উইন্ডোজ থাকে ওইখানে আমাদের যে কোনো সফটওয়্যার ইনস্টল হবে। বুঝতে পারছেন? এখান থেকে আমরা যা আছে তাই থাকবো, এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে কি ইনস্টলিং হইতাছে। আমি আপাতত ইনস্টল করব না কারণ আমার এখানে ইনস্টল করা আছে। আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করলেই আমার ইনস্টল হয়ে যাবে। আমি এটা আপাতত বন্ধ করে দিই। মানে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর নামার পরে আপনি যদি এইখানে শর্টকাটে বা নিচে যদি না আসে জাস্ট এই এখানে স্টার্ট মেনুতে ক্লিক করবেন, প্রথমে এইখানে থাকবে। যদি না থাকে এই যে এই জায়গায় জাস্ট কি লিখবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর
ইলাস্ট্রেটর লিখলে কি আপনার আইসা বলবে, যদি না আসে তাহলে মনে করবেন আপনার ইনস্টল হয়নি। বুঝতে পারছেন? এখানে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে আপনি কি অ্যাডোব ইলাস্ট্রেটরটা ওপেন হবে। আচ্ছা, এটা ওপেন হইতে হইতে আমরা একটু এখানে যে আলোচনা করি, আর ইলাস্ট্রেটর এনভায়রনমেন্ট বলতে কি বুঝেন? আপনারা ওই দিনকার যারা যারা আসলেন না ওরা বাদে আসলেন, আপনি বলতে পারেন ইলাস্ট্রেটর এনভায়রনমেন্ট বলতে কি বুঝায়? আপনারা তিনজন বাদে, 1 2 3 পিছনের মানুষ বলেন। আপনি চুপচাপ আছেন তাই বলতেছি। আপনার নাম আমি সিরিয়াসলি শুনি নাই। শুনি শুনি আচ্ছা আচ্ছা। আপনি মানে এনভায়রনমেন্ট বাংলা কি? পরিবেশ। তাহলে ইলাস্ট্রেটরের ভিতরে ঢোকার পর ইলাস্ট্রেটরের পরিবেশটাকে বোঝানো হয়েছে। ইলাস্ট্রেটর কোন সাইডে কি থাকে বা কোন থেকে শুরু হয়, ক্রিয়েট করতে হবে কিভাবে। যেমন একটা যখন আমরা ওয়ার্ড শুরু করি বা আমরা পাওয়ার পয়েন্টও শুরু করি, তখন কি সামনে একটা ড্যামি স্লাইড থাকে, পরে আমাদেরকে নিজের মতো একটা স্লাইডের মাপ দেই, স্লাইডের পেজের কি মাপ দিই, মাপ দেওয়ার পরে আমাদের কি কাজটা শুরু করি, তাই না? দেখি এই সামনে যেরকম থাকে একটা পেজ থাকে, এই পেজটা কি আমাদের ঢোকার পরে যা দেখতেছি এটাই আমাদের এনভায়রনমেন্ট। বুঝতে পারছেন? মানে ইলাস্ট্রেটর যখন আমরা ইনস্টল করে ওপেন করব, তখন আমাদের এনভায়রনমেন্ট বুঝছেন কি? প্রথমে এই যে এই সারফেসটা, এখানে দেখেন অপশন আছে কি, দেন অপশন আছে কি ক্রিয়েট নিউ আর ওপেন। মানে ক্রিয়েট নিউ দ্বারা কি বোঝায়? আমরা নতুন একটা ফাইল করব। আর এখানে কি ওপেন যেটা আছে, ওপেন দ্বারা কি বোঝায়? পূর্ববর্তী কোনো কাজ করা আছে, ওই ফাইলটা কি আমি ইলাস্ট্রেটর ওপেন করতে চাইতেছি, সেক্ষেত্রে ওপেনে ক্লিক করলে কি আমার ওই ফাইলের অপশনটা বা ফোল্ডারটা ক্লিক করলে আমার এখানে ওপেন হবে। আর এইখানে দেখেন পুরো, আচ্ছা এইখানে দেখেন, এখানে আরেকটা ক্রিয়েট ক্রিয়েট নিউ ফাইল, এখানে কি অটোমেটিক কিছু ফাইলের সাইজ দেয়া রাখছে। একটা কি A4 সাইজ, A4 বলতে তো বুঝেন আমরা যে A4 পেজের ফটোকপি করি। একটা কি আছে পোস্ট কার্ড, পোস্ট কার্ড জিনিসটা কি হালকা তার কার্ডগুলা দেখেন না, হালকা তার কার্ডগুলা কি পাশ থাকে না, হালকা তার বা কোনো চাঁদার কার্ড দেখেন তো, ওগুলো কি পাতা লেয়ার তো টুক থাকে, সেটা কি এগুলো আমার পোস্ট কার্ড। এক একটা বিভিন্ন মাপ থাকে, একটা স্ট্যান্ডার্ড মাপটা এখানে দেয়া আছে। একটা আছে ওয়েব লার্জ। ওয়েব লার্জ জিনিসটা কি? ওয়েব লার্জ হলো যে আপনি যে একটা স্ক্রিন দেখতেছেন, আমার যে এই যে স্ক্রিনটা এই যে থেকে এই পর্যন্ত আছে, এটা কি আমাদের স্ক্রিন, তাই না? এটা কি বলে ওয়েব পেজ। মানে এটার এইচডি সাইজ কত? 1920 বাই 1080। নিচে কি আছে? 1920 বাই 1080। তো আমরা বলি না যে আমার টিভির সাইজ এইচডি, বা টিভি আমরা এইচডি মনিটর, এইচডি ল্যাপটপ, বুঝলি না? এটা কি আমাদের এইচডি সাইজ হলো 1920 বাই 1080। আর যদি কয় 2K, এইচডি কি 2K দেয়া আছে, তো 2K মানে কি এটা ডাবল। 1920 বাই 1080 কি দুইটাই ডাবল। বুঝতে পারছেন? 2K 4K এগুলা কি আস্তে আস্তে ডাবল ডাবল হইতে যাব। এখানে দেখেন আইফোন এক্স দিয়ে আছে, আইফোন এক্স দ্বারা কি বুঝাইতেছে? আইফোন এক্স এর যে রেজুলেশন আছে, পেজটার কি রেজুলেশন আছে, ওটার মাপ এখানে দিয়ে আছে। কি দিয়ে আছে? রেজুলেশন গুলা কি পিক্সেল দ্বারা এখানে প্রকাশ করছে। আর যেগুলা A4 সাইজ আমরা হাতে পাই, যেগুলো প্রিন্টের কাগজ যেগুলো হাতে পাই, ওটা কি এমএম দ্বারা প্রকাশ করছে। এমএম দ্বারা কি বোঝায়? মিলিমিটার। আর এখানে দেখেন আর ভিডিও এগুলো এই দুটার কোনো দরকার পড়ে না, এগুলো যদি অ্যানিমেশনের ক্ষেত্রে কাজে লাগে, এইগুলো ইলাস্ট্রেটর দিয়ে এগুলো করা হয় না। এখানে দেয়া রাখছে একটা প্রিসেট, একটা পেজের জন্য। এখন ধর আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে চাইতেছি, তখন কি করব? ক্রিয়েট নিউতে ক্লিক করব। অনেকের দেখবেন যে এই ক্রিয়েট নিউ অপশনটা কি আসবে না। এখানে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলে এখানে অপশনটা ঠিকমতো কাজ করতেছে না। অনেকের কি কাজ করতে এই যে আসছে কিন্তু দেরিতে, অনেকের দেখবেন যে এইখানে কিছুই আসেনি, এইটুকু অংশ কি কিছুই থাকবো না। তখন কি করবেন? এই ফাইল অপশন থেকে যাবেন নিউ অপশনে, বা এখানে কি শর্টকাট দেখেন, এখানে কর্নারে কি শর্টকাট আমার দেয়া আছে, তাই না? আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করলে কি একটা নিউ ডকুমেন্ট একটা কি আমার বক্স আসছে। বক্সের মধ্যে দেখেন এখানে কিছু রিসেন্ট, সেভড, মোবাইল, সেম, ওইগুলো কি এই যে এখানে যেগুলো আছে এগুলোর মতো কিছু নাম দেওয়া আছে। দেখেন মোবাইলের কি এখানে অনেকগুলো মোবাইলের পেজের সাইজ দেওয়া আছে। তবে কি এখানে ওয়েবের সাইজ দেওয়া আছে। একটু আগে যে বললাম এক একজনের এক একটা ওয়েবসাইটে এক এক রকম সাইজ থাকতে পারে। বা একটা ফেসবুকের একটা কি ফেসবুকের যে প্রোফাইল পিকচার আপলোড করি, প্রোফাইল পিকচারের কিন্তু একটা সাইজ আছে।
আমরা তো একটা উড়াধুরা আপলোড করি, কিন্তু যখন একটা প্রফেশনালি আপলোড করতে যাই তখন কি আমাদের একটা নির্দিষ্ট একটা সাইজ অনুসারে মেনটেন করে আপলোড করতে হয়। তবে এখানে প্রিন্ট ডকুমেন্ট কিছু দেওয়া আছে, যেমন এ লেটার সাইজ, A4 সাইজ, এগুলো কি বিভিন্ন সাইজ আগে থেকে এখানে প্রিসেট দেওয়া আছে, কিন্তু কি আমরা এইগুলা দিয়ে কাজ করব না। আমাদের তো কাজ করব আমরা ক্লায়েন্টের অনুসারে। ক্লায়েন্ট তো বলবো যদি বলে A4 সাইজ করে দাও, বা A4 সাইজ না, A4 সাইজ থেকে 1 ইঞ্চি বাড়তি করে আমার সবগুলো ফাইল ডিজাইন করে দাও, তখন কি করব? আমাদের তো A4 সাইজটা মুখস্থ রাখতে হবে। বা ওয়েবের যেগুলো ডিজাইন করব, যেমন আমাদের ওয়েবের যে ফেসবুকের ডিজাইনগুলো আছে, ফেসবুক পোস্টের ডিজাইন, ওটারও তো একটা নির্দিষ্ট সাইজ আছে, তাহলে ওই সাইজ অনুসারে কি আমরা ডিজাইন করব। তাহলে কি আমাদের নিজের মতো কাস্টম মতো আমরা নিজের ডিজাইন করব, নিজের একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য কি করতে হবে? আমাদের এইখানে দেখেন কিছু প্রিসেট মডেল নামে কি একটা অপশন আছে, ঠিক আছে? এখানে আমার প্রিসেট মডেল নামে অপশন আছে। এখানে কি আছে? একটা আছে আনটাইটেল। আমি এখানে আমার প্রথম টাইটেল দিতে পারবো, টাইটেলটা দেওয়া গুরুত্বপূর্ণ না, আমরা পরবর্তীতেও দিতে পারবো। একটা আছে এখানে উইডথ আছে, আরেকটা আছে হাইট। আমরা জিনিসটা কি লেন্থ আর ওয়াইড কত হবো, লম্বাই কত হবো, প্রস্থে কত হবো, এটা আমরা দিতে পারবো। এখানে যে আছে ইঞ্চি, তার মেজারমেন্ট কি হবো, আমরা ইঞ্চি নিয়ে কাজ করবো নাকি এখানে পিক্সেল নিয়ে কাজ করবো নাকি মিলিমিটার নিয়ে কাজ করবো, এখানে কি মেজারমেন্ট গুলা দেওয়া আছে। তারপর এখানে কি আছে? আর্টবোর্ড। মানে আর্টবোর্ড, আপনি আর্টবোর্ড একটা বিজনেস কার্ড করতে গেলে কি আমার দুইটা পার্ট থাকে, পিছনের পার্ট, সামনের পার্ট, তখন কি আমার দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে হয়। তারপর একটা ফ্লায়ার ডিজাইন করতে গেলে বা লিফলেট ডিজাইন করতে গেলে কি বেশিরভাগই এক পেজের হয়, তাহলে কি আমার কি একটা আর্টবোর্ড হবে। আমি তো কাজ শিখার ক্ষেত্রে আমি কি করবো, এখানে একটা আর্টবোর্ড দেবো, আর এখানে একটা পিক্সেলটা আমি সিলেক্ট করে রাখি, কাজ শিখবো যেহেতু। আর এইখানে কি দেবো, আমি একটা এইচডি সাইজটা দিই 1920 কি প্রস্থ হইলো, আর এখানে কি দেবো 1080। আর এখানে দেখেন এখানে আছে ব্লিড অপশন একটা, কি ব্লিড, এই ব্লিডটা লাগে আপনার, এটা আমি 0 করে দিই। এই ব্লিডটা কখন লাগে, যখন আপনারা কোনো একটা কিছু প্রিন্ট করবেন। প্রিন্ট করতে কেন ব্লিড লাগবে? আপনারা যখন একটা ব্যানার ডিজাইন করেন, দেখছেন কখন ব্যানারের চারপাশে যে সাদা থাকে, ওটা কি আমাদের ব্লিড এরিয়া, বুঝতে পারছেন? কতটুকু বাড়তি রাখা হয় কেন? যখন আমরা ব্যানারটা প্রিন্ট করব, প্রিন্ট করে এটা তো একটা ব্যানার প্রিন্ট করতেছি, যখন একটা বড় একটা অনুষ্ঠানে ব্যানার করব, তখন একই ব্যানার অনেকগুলা থাকে, একটা ব্যানারই 10 15 20 100টার উপরে থাকে। তখন কি করতে হয়, ব্যানারটা কাটা হয় অনেক মেশিনের মাপে কাটা হয়। এই মেশিন যখন কাটবো তখন ঠিক মাপে কাটতে পারে, এটা কি ব্লিড এরিয়া বাড়তি দিয়ে দেওয়া হয়, যাতে আমার ডিজাইনটার ভিতরে না আসে, বুঝতে পারছেন? বা একটা যখন আপনি ছবি যখন করতে যান, স্টুডিও থেকে ছবি তুলতে যান, তখন কি আপনি কি বাড়তি এরিয়া রাখিয়া কি ছবিটা দেওয়া হয় না? কেন বাড়তি এরিয়া রাখিয়া প্রিন্ট করা হয়? তখন আমরা কেচিটা দিয়ে কাটবো, যেন আমার ছবির ভিতরে কেচির কাটটা না আসে, বুঝতে পারছেন? এর জন্য ব্লিড এরিয়া ইউজ করতে হয়। আপাতত যেহেতু আমরা কাজ দেখবো, তৈরি করবো না, সেক্ষেত্রে আমার এটা দরকার নেই। নিচে আসি, নিচে আসলে দেখেন এখানে অ্যাডভান্স অপশন থাকবো। আপনারা কি করেন, অ্যাডভান্স অপশনটা কি ক্লোজ আছে, আপনি এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, অ্যাডভান্স অপশনে দেখেন এখানে একটা অপশন আছে, এটা কি কালার মোড। কালার মোড জিনিসটা কি, যখন প্রিন্ট করবেন একটা কালার মোডে আগে ক্লিক করি। কালার মোডে দেখেন এখানে দুইটা কালার আছে, একটা কি আরজিবি কালার, আরেকটা হলো যে সিএমওয়াই কালার। আরজিবি কালারের অর্থ হলো যে আপনার রেড, গ্রিন, ব্লু, এই তিনটার সংমিশ্রণে কি আরজিবি কালার গঠিত। আর যেটা আছে সিএমওয়াই কে, এটা কি চারটা কালারের সংমিশ্রণ, কি কি সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। রিফার মোবাইল থো কি সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আর এখানে ব্ল্যাক এর তো বি কে দেওয়া, কে ব্ল্যাক এর আরেকটা, ব্ল্যাক এর আরেকটা নাম আছে, এটা হলো যে কি, কে ই ওয়াই। এটা হলো যে সায়ান, মেজেন্টা, ইয়েলো, কি কি কে ই ওয়াই, এটা দ্বারা কি আমাদের ব্ল্যাক বোঝানো হয়, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যেহেতু আমি এখানে আরজিবি কালার দিব, আরজিবি কালার কেন দিলাম, যেহেতু আমরা একটা পিক্সেল ওয়াইজ নিছি, মানে কি এটা ওয়েবসাইটে আপলোডের জন্য ইউজ করতেছি। ওয়েবসাইট বলতে এমনি নরমাল একটা আমরা ডিজাইন করতেছি, তার জন্য কি আমরা আরজিবি নিলাম। যদি আমরা প্রিন্টের জন্য ইউজ করতাম, তখন আমরা কি ইউজ করতাম, সিএমএ ইউজ করতাম। যে কম্পিউটার দোকানে বা আমাদের প্রিন্টিং প্রেসে যেগুলো কাজ করে, এগুলো কি আমাদের সবগুলো সিএমএ কে কালার দেওয়া করা হয়। আর সিএমএ কে আর আরজিবি কালারের মধ্যে পার্থক্য আমরা ডিজাইন করতে করতে বলবো। আর এখানে কি আছে, রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্ট জিনিসটা কি, এখানে যদি ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো রেজোলিউশন দেওয়া আছে। হাই রেজোলিউশন কত দেওয়া আছে, 300 পিপিআই। তার নিচে কি দেওয়া আছে, মিডিয়াম
150 পিপিআই, আর একটা কি আছে স্ক্রিন, আর নিচে আছে কি 36। মানে আপনাদের কি কাজ এই তিনটার মধ্যে। হাই রেজুলেশন আমরা কখন ব্যবহার করব? যখন আমি একটু আগে বললাম, যখন আমরা একটা জিনিস প্রিন্ট করব, প্রিন্ট করার জন্য কি কম্পিউটারে অল্প একটু জায়গা না থাকবো, যখন আমরা প্রিন্ট করবো হাতের মধ্যে কাগজটা অনেক বড় থাকবে, তখন কি আমার এটা হাই রেজুলেশন দরকার। তার জন্য কি প্রিন্টের জন্য আমাদের 300 রেজুলেশন থাকবে। আর এখানে কিন্তু 300 উপরে আমরা দিতে পারতাছি না। আর এখানে কি আরেকটা আছে স্ক্রিন 72। মানে স্ক্রিন বলতে কি বোঝায়, আমরা ল্যাপটপে দেখি যেটা বা আমরা মোবাইলে যেটা দেখি, এটার স্ক্রিন বোঝানো হয়েছে। এটা কি 72 রেজুলেশন থাকে, বুঝতে পারছেন? পিপিআই, সরি পিপিআই। আর পিপিআই মানে কি পিক্সেল পার ইঞ্চি, প্রতি ইঞ্চিতে কতগুলা পিক্সেল থাকবে, বুঝতে পারছেন? কত জুম করলে প্রতি ইঞ্চিতে কতগুলা পিক্সেলের মতো ঘর থাকবে, এটা কোনো আমি গুইনা দেখি নাই, আপনার গুইনা দেখতে পারেন কোনো একটা জুম করে নিয়ে। আর এখানে একটা আছে প্রিভিউ মোড, এখানে আমি আরজিবি কালার দিলাম, আর আমি আপাতত 72 দিয়ে রাখি। আপনার পরে আপাতত এটা কাজ শেখার জন্য আমরা 300 দিয়ে রাখলাম। পরবর্তীতে আপনি যখন মেন কোনো কাজ করবেন, তখন আপনার স্ক্রিন রেজুলেশন বলতে কি বোঝায়, যখন ওয়েবসাইট আপলোডের জন্য, যেমন আপনাদের ফেসবুকের কিছু ডিজাইন করলেন, তখন কি আমাদের এই 72 স্ক্রিন দিয়ে করতে হবে। এটা কি আমাদের স্ট্যান্ডার্ড। কারণ ক্লায়েন্ট যদি বলে আমার 300 দিয়ে দাও, তখন আমি 300 দিয়ে করবো, বুঝতে পারছেন? আপাতত এখানে আমি 300 দিয়ে রাখি। এক মিনিট। আচ্ছা, যার সময় অ্যাড করে এখানে আছে প্রিভিউ মোড। প্রিভিউ মোড এখানে ডিফল্ট যেটা আছে আমরা এটা সিলেক্ট করে রাখবো। পরে একদিন নেক্সট ক্লাসে প্রিভিউ মোডে এই দুইটা অপশন কেউ একজন মনে করে দিবেন, এই দুইটা অপশনের মধ্যে পার্থক্য বা ডিফল্টের মধ্যে পার্থক্য জিনিসটা আমরা দেখে দিব। এটা আপাতত ডিফল্টটা, মোড সেটিং আরেকদিন আলোচনা করব। এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করি। আচ্ছা দেখুন, ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে কি আমার এখানে ইলাস্ট্রেটর কি একটা আসছে। আপনি যখন ইলাস্ট্রেটর ইনস্টল করে প্রথমে একটা পেজ ক্রিয়েট করবেন, তখন আপনার ইন্টারফেসটা হবে এরকম। দেখেন এখানে অনেকগুলো টুলস কমে গেছে, আপনারটা এরকমও থাকতে পারে বা এরকমও থাকবে, দুই লাইনেরও থাকতে পারে। এক মিনিট। তখন আমরা কি করব, এই উপরে দেখেন এখানে একটা ইসেনশিয়াল নামে একটা অপশন আছে। কি আছে? ইসেনশিয়াল নামে একটা অপশন আছে। এখানে জাস্ট এয়ার ওতে ক্লিক করেন, করার পরে এখানে ইসেনশিয়াল ক্লাসিক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে কি আপনার এই যে একটা দেখেন এক নম্বর সবগুলা টুলস আসছে, আর এইখানে কি একটা প্যানেল আসছে, অনেক প্যানেল আসছে। এখন ধরেন আপনার মাঝে মাঝে এরকম হতে পারে যে একটা নিছেন, আপনি যখন কাজ করতেছেন আপনার এইগুলা ডিলিট হয়ে গেল, এইগুলা সব ডিলিট হয়ে গেছে, তখন কি করবেন, এই যে এইখান থেকে ইসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করে এখানে কি করবেন, রিসেট ইসেনশিয়াল ক্লাসিক এটাতে ক্লিক করবেন। দেখি রিসেট হওয়া মানে কি পুনরায় নতুন করে শুরু হওয়া, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এখানে দেয়া আছে কোন জিনিসটারে কি বলা হয়। যেমন আমরা যখন ইলাস্ট্রেটরে গেলাম, এই উপরেটা কি আমাদের মেনু বার, এগুলো কি মেনু না? প্রত্যেকটার মধ্যে এক একটা মেনু দেয়া আছে, মেনুর কাজ দেয়া আছে। এগুলো কি, এগুলো হলো যে আমার মেনু বার। এই যে এইখানে যে বারটা আছে মধ্যের যে বারটা, এটা কি আমাদের কন্ট্রোল বার। আর নিচে যেটা থাকে মানে এইখানে যেটা দেয়া আছে, এটা কি আমার ডকুমেন্ট ট্যাব বার। ওকে। আর এইখানে দেখেন কর্নার যেটা একটু আগে আমি ডিলিট করলাম, এটা কি টুলস বার বা টুলস সেকশন বা টুলস বার। এই কর্নার এইগুলো কি বলে প্যানেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখানে এটা হচ্ছে আমরা আর্টবোর্ড, যেটার ভিতরে আমরা কি আমাদের ডিজাইনটা রেখে কাজ করব, বুঝতে পারছেন? আপনার যে যে পিডিএফ সিপিডিএফ আমাদের সব একটু খেয়াল করেন, এগুলো সব দেওয়া আছে। যে টুলস এর কিছু শর্টকাট দেওয়া আছে, টুলস এর শর্টকাট তো আমরা বলতে বলতে শিখবো আস্তে আস্তে। আপনার তাও একটু যদি কেউ যদি যাচাই করতেছেন, আপনারা নিজেরা দেখতে পারেন এই জায়গায়। তাহলে দেখেন এখানে কোন টুলসটা কি বলে, কোন 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 টুলস গুলার সিলেকশন টুল, কোনগুলার ড্রয়িং টুল, এগুলা কি আলাদা আলাদা ভাবে আমি মার্ক করে দিয়ে দিছি। আপনারা কি করবেন, এগুলা ভালো করে দেখে নেবেন। যদি কোনো সময় যদি কেউ যদি প্রশ্ন করে যে ড্রয়িং টুল কোনগুলা, এখানে ড্রয়িং টুলের যে যার যার নাম আমরা তো বলতে বলতে আমরা যখন শিখবো, তখন আমরা কি বলতে পারবো যে ড্রয়িং টুল এই এই জিনিসগুলো কি আমাদের ড্রয়িং টুল। এগুলা দিয়ে ড্রয়িং টুল বলতে কি বোঝায়, যেগুলো দিয়ে আমরা আর্ট করবো, মানে একটা শেপ নিব বা একটা লাইন টানবো বা কি করব,
কোনো কিছু ব্রাশ করলে বা কোনো কিছু থেকে কালার নিয়ে, এগুলা কি আমার ড্রয়িং টুল। বুঝতে পারছেন? আর মডিফাই টুল বলতে কি বোঝায়? মডিফাই বুঝিনি, তো ড্রয়িং টুল দিয়ে হাইলাইট করতে পারলাম। মডিফাই বলতে কি বোঝায়? ধরেন এই রুমটারে আমি মডিফাই করব, মানে কি এই পার্সনটা আমি ভাঙিয়ে দিয়ে দুইটা রুম একসাথে করব, দেখি মডিফাই করা হইতেছে। তোমার দুই তিনটা শেপে আমি একসঙ্গে করলাম, দেখি করা হলো মডিফাই করা হলো। আর মডিফাই টুল কোনগুলা, কেমনে কি কাজ, এগুলো কি আমরা এখানে দেখতে পারবো। তাছাড়া নেভিগেটেড টুল আর পেইন টুলের কাজ হচ্ছে একরকম। পেইন টুল আমি আস্তে আস্তে দেখবো। এখানে দেখেন এখানে কি নেভিগেটেড টুল, নেভিগেটেড টুল কোনগুলো? আমরা যখন মোবাইল চালাইছেন, তো মোবাইল চালানোর সময় এখানে দুইটা অপশন আছে, একটা আছে কর্নার থেকে টান দিলে কাটা যায়, একটা আছে কি নিচে তিনটা অপশন থাকে, ওটা কি নেভিগেশন বার। আর আছে নেভিগেটেড অপশনে যায় বা গেস্টার অপশনে গেলে একটা নেভিগেটেড অপশন থাকে। ওটা কি আমার ভিতরের কিছু পরিবর্তন করতে চাইলে, কারণ এই ইলাস্ট্রেটর যদি আমি যাই, দেখেন আমি চাইলাম এটা জুম করব, এই যে এখানে জুম অপশন আছে, দেখি ক্লিক করলে জুম হইতেছে। ঠিক আমার আর্টবোর্ডটা কি কাস্টমাইজ করা হলো, বা এটা কি আর্টবোর্ড আগে জুম জুম ইন বা জুম আউট করলাম, এটা কি করলাম আর্টবোর্ডটা নড়াচড়া করলাম, এগুলা কি আমার নেভিগেটেড টুল। যেমন আর্টবোর্ডটা যদি আমি চাই এখানে একটা ডাবল করতে, ধরেন এটা ডাবল করছি, ডাবল যে করলাম দুইটা হইলো, তাকে এটা কাস্টমাইজ করলাম না ভিতরে জিনিসটারে, কি নেভিগেটেড টুলটা কি করতে পারি আমরা, জিনিসগুলো কাস্টমাইজ করতে পারি বা আমরা ইন্টারফেসটা কি নতুন ভাবে চেঞ্জ করতে পারি। বুঝতে পারছেন? এখন আসি ইলাস্ট্রেটরের ভিতরে। এখন এই উপরের চারটা টুল কি আমার সিলেকশন টুল। আর সিলেকশন টুলের মধ্যে এই একটা টুলস আছে, দেখেন আপনি প্রত্যেকটা টুলসের উপরে যদি কার্সর রাখেন, ওই টুলসের নাম সহ পাশে ব্র্যাকেটের মধ্যে আমাদের কি দেওয়া আছে, শর্টকাট জিনিসটা দেওয়া আছে। আপনি যদি এমএস ওয়ার্ডে যে কোনো একটা কিছুর উপরে দেখেন মাউসটা রাখবেন, এখানে আপনি ওটার নাম সহ ওটা শর্টকাটটা দেখায় দেয়। সেম এইখানেও কি আপনি যে রাখেন, যে সিলেকশন দেখবেন এটা শর্টকাটটা কি বা এটার নাম কি, এগুলো দেওয়া আছে। এটার নাম কি দিয়েছে, সিলেকশন টুল। সিলেকশন টুল জিনিসটারে আমি বলি, অনেকে অনেক ভাষায় বলে, কিন্তু আমি সহজ ভাষায় বলি ইলাস্ট্রেটর বা ফটোশপের হাত। কিসের জন্য বলি? ধরেন আপনি একটা অবজেক্ট নিছেন, অবজেক্ট বলতে ধরেন এটা কি আমাদের এমএস ওয়ার্ডের ভাষায় এটা কি বলে, শেপ বা রেক্টেঙ্গেল। শেপের মধ্যে কি থাকে, রেক্টেঙ্গেল থাকে। মানে আমি এটাতে তো অনেকগুলা শেপ আছে, এটা কি বলি আমি শেপ টুল বলি, কারণ অনেকগুলো টুলস আছে। কিন্তু এখানে যদি কার্সর রাখেন, এখানে কি দেওয়া আছে, রেক্টেঙ্গেল টুল। একটা উপরে আছে যেটা, এটাই দেখাইতেছে রেক্টেঙ্গেল টুল। কিন্তু এখানে যদি মাউসের রাইট বাটনটা আমি ক্লিক করি, তাহলে কি দেখেন আমার এখানে আরো অনেকগুলো অপশন আসছে। কি আসছে, রেক্টেঙ্গেল আসছে, রাউন্ড রেক্টেঙ্গেল আসছে, ইলিপস আসছে, পলিগন আসছে, স্টার আসছে। এখন যদি কেউ যদি বলে ইলাস্ট্রেটর থেকে সার্কেলটা বের করে দেখো, বা ইলাস্ট্রেটরে সার্কেলটা কোন জায়গায় আছে, তখন কি বলবেন, ইলাস্ট্রেটরে কোনো সার্কেল নামে কিছু নাই। কেন? ইলাস্ট্রেটর এখানে দেখেন এর কি লেখা আছে, ইলিপস টুল। ইলাস্ট্রেটর বা ফটোশপের ভাষায়, ডিজাইনের ভাষায় সার্কেল বলতে কিছু নাই। প্রশ্নটা আসে যে এখানে নিচের কোন টুলটা আমাদের ইয়েতে নাই, ফটোশপ বা ইলাস্ট্রেটরে নাই। যদি থাকে রেক্টেঙ্গেল থাকে, স্টার টুল থাকে, পলিগন থাকে, আর যদি থাকে সার্কেল, তখন কি সার্কেল টুলটা আমার কাটতে হবে। কারণ কি সার্কেল টুলটা আমাদের নাই। এনএস যে প্রশ্নটা করছেন না, এখন এইখান থেকে ধরেন আমি রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে একটা টান দিই, কি রেক্টেঙ্গেল আসছে। আশা করি এটা কি কোনো কালার আছে, কেউ বলতে পারবেন কালার আসছে? আপনি বাদ দেন, কেউ বলতে পারবেন কালার আসছে নাকি নাই? একটা পেলাম, আর বলেন, আমি ডাউনে দৌড়ানি দিম না কাউরে ভুল হইলে। আচ্ছা, বর্ডার লাইন আমি যদি এখানে বাইরে ক্লিক করি, ডিসিলেক্ট করতে, আমি এটা ডিসিলেক্ট করতে চাইতেছি, তাহলে কি সিলেকশন ক্লিক করে বাইরে ক্লিক করলাম। এখন দেখেন, এখন বলেন কালার আছে, বর্ডার লাইন কালো দেখা যাইতেছে, তাই না? এখন এটা কালার আসছে নাকি নাই, আমি যদি এটা আর্টবোর্ডের বাইরে নিয়ে এসে রাখি, কালার আছে? এখন নাই কেমনে, কি কালার আছে, সাদা কালার আছে। এটা কি সাদার উপরে সাদা রাখলে তো বোঝা যাবে না, তাই না? কিন্তু এটা এখানে রাখার পরও আমি বুঝছি কিভাবে, কারণ আমার এখানে দেখেন বর্ডার কালার বলে এটা কি
ইলাস্ট্রেটরের যে বাইরের দিকে কালার থাকে, বাইরের যে কালারটা থাকে তাহলে কি বলে আমাদের ওয়ার্ডের ভাষায়? বর্ডার। কিন্তু ইলাস্ট্রেটর বা ডিজাইনার রিলেটেড এটা ভাষা হলো স্ট্রোক কালার। ওয়ার্ডের হিসাব বাদ, কিন্তু এখানে বোঝায় যে কি স্ট্রোক কালার। বুঝতে পারছেন? আর এই যে এখানে যে সাদা আছে, সাদা দেখে আমি বুঝছি যে এখানে কি আছে, কালার আছে। যদি এই সাদার জায়গায় যদি আমার এরকম ক্রস থাকতো তাহলে কি বুঝতাম ভিতরে কোনো কালার নাই, বাইরে কি কালার আছে। এখন দেখেন ভিতরে কোনো কালার আছে কি, বাইরে কালার আছে কিন্তু কি ভিতরের অংশে কোনো কালার নাই। এখন এটা কি বলে, এইটারে কি বলে, কন্ট্রোল বারে এই দুটার কি বলে, একটা ফিল কালার আর একটা কি স্ট্রোক কালার। স্ট্রোক কালার ফিল কালার আপনারা যখন করছেন এমএস ওয়ার্ডে তখন কিন্তু ফিল কালার জিনিসটা দেওয়া ছিল। আর স্ট্রোক কালার জিনিসটা কি, বাইরের যে আউটার কালারটা আছে বা আউটার লাইনটা আছে ওটা কি আমার স্ট্রোক কালার। হ্যাঁ, স্ট্রোকের এই জায়গায় ধরেন আপনারা যখন করছেন ওই এমএস ওয়ার্ডে কাজ করছেন, ক্লিক করে নেন নিচে এসে কি করতেছে আমার স্ট্রোকটা একটু মোটা করতে হয়েছে, কিন্তু এখানে কি যখন সিলেক্ট করবেন আদতে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই যেন আপনারা বুঝতে পারেন। দেখেন এখানে যে স্ট্রোক কালারটা আছে এটা মোটা বা চিকন করার জন্য কি করব, এই যে এখানে স্ট্রোকের পাশে একটা বক্স আছে 9 পিটি। পিটি জিনিসটা তো আপনারা অভ্যস্ত আছেন যে লেখার সাইজ বড় করার জন্য 11 পিটি 12 পিটি 14 পিটি জিনিসটা তো অভ্যস্ত আছেন। এটা সিলেক্ট করে যখন আমি কার্সরটাতে একটা ক্লিক করে আমি স্ক্রলটা উপর দিকে ঘুরাইলাম, মোটা হইতেছে চিকন হইতেছে। ইলাস্ট্রেটর বা ইলাস্ট্রেটর না এমএস ওয়ার্ডে কিন্তু আপনাদের এরকম করতে পারেন নাই, আপনাদের কি ছিল কিছু নির্দিষ্ট সাইজ দেওয়া ছিল, কাস্টমাইজ করা যেত কিন্তু এখানে নির্দিষ্ট কিছু সাইজ আগে থেকে দেওয়া ছিল না, 1.5 পিটি বা একটু 2 পিটি 2.5 পিটি এরকম করে, তাই না? এখানে কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো কোনো পয়েন্ট, এখানে যদি আমি 0.5 তাও আমার আসতেছে, এখানে যদি আমি লিখি 15.5 দেন ইন্টার ক্লিক করি তাও আমার আসতেছে। দেখি এটা আমরা স্ক্রল ঘুরেও করতে পারি বা দেখেও করতে পারি। আবার এইখানে পাশে দেখেন একটা কি আছে, অ্যারোতে ক্লিক করে কি নির্দিষ্ট কিছু সাইজ দেওয়া আছে, তাই না? এখন ধরেন আমি এই অবজেক্টটা কি করতে চাইতেছি, ধরেন আমি এটা কি রেক্টেঙ্গল টুল সিলেক্ট করা, আমি এটা ডিলিট করি, ডিলিট করে একটা রেক্টেঙ্গল নিই, এরপরে এখন কি করবো, এটা আমি নিচে নামাবো বা সরাবো। যদি নামায় দেখেন সরাইতে চাই, সরতেছে কি, কারণ কি, কারণ আমার সিলেক্ট করে না, আমি তো সিলেক্ট করতে আছে, এই যে সিলেক্ট করা আমি এটা টান দিয়ে ওয়াশ লোগো। এখন কি করতে হবে, আমার সিলেকশন গুলো আগে সিলেক্ট করতে হবে। এখন আপনি সরান, সরছে এখন তো দেখি, এটা আমার হাত বলবো না তাহলে কি বলবো, ধরে ধরে কি আমি সরাইতে পারতাছি। আমি অ্যারোর মাধ্যমে যদি এটা সিলেক্ট আছে, আমার এটা সিলেক্ট আছে, এটা আমি অ্যারোর মাধ্যমে সরাইতে পারতাছি। অ্যারো চাপ দিয়ে ধরে রাখছি, এটা সরতেছে, যখন শিফট ধরে অ্যারোতে ক্লিক করব তখন এটা কি স্পিডে সরবে। বুঝতে পারছেন? এখন দেখেন এইখানে ধরেন আমি রেক্টেঙ্গেলটা তো নিছি, ঠিক আছে, ধরেন রেক্টেঙ্গেল নিলাম একটা, এইখান থেকে ইলিপস সিলেক্ট করে ইলিপসটাও নিলাম। এখন দেখেন এটা কি আমি বলতে পারতাছি এটা 100% একটা স্কয়ার বানাইতে চাইতেছি, মানে কি বর্গক্ষেত্র বানাইতে চাইতেছি, এটা কি বর্গক্ষেত্র হইছে? আমি যদি যখন টান দিতেছি তখন এই যে বর্গক্ষেত্র বানানোর চেষ্টা করতেছি ঠিক মতো হইতাছে নাকি বুঝতে পারতেছি না। এটা সেম একটা কি একই কথা, এখানে ইলিশটা যখন করছি এটা কি সমান হইছে, পুরোপুরি সমান হইছে, নিতে পারতাছি। নেওয়ার জন্য কি করব, এটা ডিলিট করি, ডিলিট করার জন্য কি করলাম, সম্পূর্ণটা টান দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, করার পরে জাস্ট ব্যাকস্পেস বা ডিলিটে ক্লিক করলে কি আমার ডিলিট হয়ে যাবে। আমি বলতে তো না ব্যাকস্পেস বাটন কোনটা, বুঝছেন তো? আচ্ছা ছোট মানুষ না আপনারা, আমার থেকে সিনিয়র দুইজন আছেন এনে। আচ্ছা এইখানে দেখেন এটা কি আপনার পিছনে নতুন ছাত্রী আজকে, আপনার ছোট অবশ্য আপনি সবার সিনিয়র। এখানে ইলিপস টুল, ইলিপস টুলে ক্লিক করে আমি যদি কিবোর্ড থেকে শিফট আর অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে যদি টান দিই দেখেন আমার কি পারফেক্টলি কি একটা বৃত্ত আসছে। তাহলে সেম স্কয়ারের ক্ষেত্রে আমরা যখন একটা রেক্টেঙ্গেল নিয়ে এসে আমরা যদি
শিফট আর অল্টার প্রেস করব, কি করব কিবোর্ড থেকে শিফট আর অল্টার প্রেস করে ধরে যখন টান দিব তখন কি এটা পারফেক্টলি আমার স্কয়ার আসবে। এন্ড স্কয়ারের সাইজ কত দেখেন 543 বাই 543। এই যে কর্নারের প্রপার্টিজ প্যানেল, তখন প্যানেলস বারটা যেটা আছে, যেখানে যে প্যানেলস বারটা আছে আমার এই বারের মধ্যে দেখা যাইতেছে এখানে কি এই যে আমার দেয়া আছে ওয়াইড হলো যে 543 আর হাইটও কি 543 দেখছেন। এখন এইটা তো আমি সমান সমান নিলাম, আরেকটা উপায় কি করতে পারি, আমি জিনিসগুলা পুরোপুরি সমানভাবে নিতে পারি। এটা সিলেক্ট করে আমি জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করলে কি আমার একটা বক্স আসছে, হাইট আর ওয়েটের কি একটা বক্স আসছে। ওয়েটের জায়গায় যদি আমি লিখি 500 আর নিচেরটাতে যদি লিখি 500 দিয়ে কি করবো ইন্টার প্রেস করবো না ওকে ইন্টার প্রেস করলাম, আসছে সমান সমান আসছে। দেখি দুইটা উপায় আছে, একটা আমরা কিবোর্ড শর্টকাট কি অল্ট আর শিফট প্রেস করে আমি টান দিলে স্কয়ার আসবো, আর যদি আমি ক্লিক করে একটা বক্স আসবে ওই বক্স থেকেও কি আমি সাইজ নিজের ইচ্ছা মতো সাইজে আমি নিয়ে আসতে পারি, বুঝতে পারছেন। আরেকটা উপায় আছে, ধরেন আপনি কি হলো এরকম আসছে কি এই যে দেখেন না হোয়াইটের জায়গায় কি আসছে 1416 আর নিচে কত আসছে 500, আপনি ধরেন এটা চাইছেন এখন পুরোটা কাইটা দেন, এখানে দেন 500 আর নিচেটাও দেন 500 দিয়ে ইন্টার ক্লিক করেন, আসছে। এটা হলো কি শেপ নেওয়ার পরের কাজ কোন জায়গা থেকে প্যানেলস অপশন থেকে প্রপার্টিজ অপশনে যায় না, বুঝতে পারছেন। অনেক সময় দেখো অনেক এটা এরকম থাকবে, এটা কি করবেন জাস্ট প্রপার্টিজ প্যানেলে এখানে ক্লিক করে ওপেন করে নেবেন, তাহলে অনেক কাজ লাগবে। এখন ধরেন আমি তো একটা শেপ নিছি, শেপ নিয়ে আমি কি করব স্ট্রোক কালারটা আমি বাদ দিব, ডিজাইনের ক্ষেত্রে যখন কাজ করবেন তখন আপনাদের দরকার না পড়লে কি করবেন স্ট্রোক কালারটা নিয়ে কাজ করবেন না, এই স্ট্রোক কালারটা আপনি বন্ধ করে রাখবেন, পরবর্তীতে দরকার যদি পড়ে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন স্ট্রোক কালারটা ইউজ করবেন, তার আগে না। এখান থেকে ধরেন আমি স্ট্রোক কালারটা আগে অফ করলাম, অফ করার পরে এটা সিলেকশন করে আমি এটা সামনে মাঝখানে নিয়ে আসি। এখন ধরেন জানেন এটা আমি চাইতেছি ছোট বা বড় করব, কিভাবে করব, ধরেন আমি ছোট এমএস ওয়ার্ডে কি করছি এক কর্নার সমানভাবে ছোট বড় করার জন্য এক কর্নার ধরে টান দিছি ছোট বড় হয়ে গেছে। তো এইখানে কি দেখেন তো ছোট বড় হইতাছে দেন চ্যাপ্টার হয়ে যাইতেছে ঠিকমতো, এখানে সাইজটা কি চেঞ্জ হইতাছে না 351 বাই 340। তাহলে কি করতে হবে কিবোর্ড থেকে সেম অল্টার আর শিফটটা কি করব একসাথে আমি প্রেস করে ধরে রাখবো, ধরে রেখে তারপরে কি করব যে কর্নার থেকে ইচ্ছা সেখান থেকে আমি ছোট করতে পারি, দেখি আমার সমানভাবে ছোট হইতাছে। দেখেন এটা অল্টার শিফট ছাড়া আমি ছোট করি আর অল্টার শিফট ধরে আমি ছোট করি, কি হলো চারিদিক দিয়ে সমানভাবে আমার ছোট হইলো, বুঝতে পারছেন। আপনার ক্লাস আরেকটু বেশি যদি কথা মনে হয় তাহলে বলবেন, তাহলে আজকে এই জায়গায় স্টপ করে পরবর্তী ক্লাসে বাদ দিয়ে দেবো আজকে ক্লাসটা। বেশি মনে হইতাছে না, প্রথম কয়টা ক্লাস একটু মাথা উপরে দিয়ে যাবো, সত্য কথা যেটা মাথার উপরে দিয়ে যাবো আমার গেছে এত অপশন কোন জায়গা থেকে নিয়ে আসবো না নিয়ে আসবো, এতক্ষণ কথা বলতেছে। আমাদের তো আরো বেশি ছাত্র আসলো, তো আমরা 20 জন মিলে প্রথম শুরু করছিলাম, তখন দিয়ে আসলাম মাত্র 5 জন, তারপর লাস্ট পর্যন্ত আসলাম 3 জন, এটা ফার্স্ট। আমি এই জায়গার স্টুডেন্ট ছিলাম ব্যাচ 2 এর, তাও আমার 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়েছে বলতে 2023 জানুয়ারি মাসে শুরু করছিলাম, এখন 25 পর প্রায় 2 বছর। আচ্ছা দেখেন আমি প্রথমে একটা ইলিপস নিলাম, ইলিপস নিলাম আর পাশে কি করব একটা রেক্টেঙ্গেলও নিই, এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, দুইটা আলাদা আলাদা কালার দিই। এখন ধরেন এই যে আমি এটা কি করলাম কেউ প্রশ্ন করেন এই যে জুম করতেছি জুম আউট করতেছি এটা কেমনে করতেছি না করতেছি এগুলো প্রশ্ন করেন, নাহলে কিন্তু আমি অনেক কিছু স্কিপ করে যাবো, আপনারা পরে কোন যে এটা কেমনে করবো মাথা মধ্যে আসবো না। কি করতেছি কিবোর্ড থেকে অল্টা প্রেস করতেছি, করার পরে মাউসের স্ক্রলটা উপর দিয়ে ঘুরাইতেছি জুম হইতাছে, আর যদি আমি নিচ দিকে ঘুরলে জুম আউট হবো। সেম একই কাজটা করেন যায় কিসের ক্ষেত্রে কন্ট্রোল ধরে যদি এটা যদি উপর দিকে ঘুরাই পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট ওয়ার্ডে জুম হবো, আর নিচ দিকে ঘুরাইলে কি জুম মাইনাস হবো। এইখানেও যদি আপনি খেয়াল করেন কন্ট্রোল দিয়ে উপর দিকে ঘুরান সবগুলো কি জুম হইতেছে, নিচ দিকে ঘুরাইলে কি
মাইনাস হইতেছে। খালি গ্রাফিক্সের যে সফটওয়্যার আছে সেটার মধ্যে কি অল্টার প্রেস করে কি করতে হইতেছে, আমার জুম ইন করতেছে, জুম ইন করতে হইতেছে, আর জুম মাইনাস করতে হইতেছে, জুম আউট করতে হইতেছে। আমি আপাতত কার্সরটা এখানে রেখে আমি একটু জুম করলাম। জুম করার পরে দেখেন এখন ডিরেক্ট সিলেকশন, দুইটা টুল তো একই রকম দেখা যায়। দেখেন এখানে দেখেন একটা টুলসের কালার কি কালো, একটা টুলসের কালার কি সাদা। আমি বলবেন তো এটার পাশ দিয়ে সাদা একটা বর্ডার আছে, মানে এই কালো কালার আর পিছনে কালার কালো কালার যদি এক জানি না হয়ে যায় তার জন্য কি কালো বর্ডার দিয়ে বোঝানো হয়েছে। মানে উপরটা কি বাম পাশেটা কালো, ডান পাশেটা কি সাদা। বাম পাশেটার নাম কি, কার্সর রাখলে কি আসে, সিলেকশন টুল। আর এখানেটা কি আসে, এটা আমার ডিরেক্ট সিলেকশন টুল। আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, দুইটা তো যমজ ভাই মনে হইতেছে, একটা সাদা একটা কালো, তাই না? আর যমজ ভাইয়ের দুইটা কি একই রকম গুণ থাকবো? দুইটাই সরাইতে পারে, দুইজনেরই হাত আছে, দুইজনেই সরাইতে পারে। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এটা সরাই, দেখেন সরাইতে পারতেছে। কিন্তু যখন আমি এটাতে ক্লিক করব তখন দেখেন এটাতে ক্লিক করলে কয়টা পয়েন্ট আসে, কয়টা পয়েন্ট আসে? চোখ কার ভালো আছে গুনেন তো। আচ্ছা এটাতে পয়েন্ট আসে আপনার 7টা, না 7টা না 8টা পয়েন্ট আছে, 3 6 8, 8টা পয়েন্ট আসে। যদি এটাতে ক্লিক করি কয়টা পয়েন্ট আসছে, 4টা। আর এটাতে কি আসছে, এটাতেও আমার 4টা পয়েন্ট আসছে। এই যে 4টা পয়েন্ট আসলো, এই 4টা পয়েন্টে কি বলা হয়, যদি একটা কার্সরটা নিয়ে যদি এটা উপরে রাখি, দেখেন এই যে এখানে একটা কি একটা অপশন আসতেছে না, দেখেন এটা কি স্মার্ট গাইড অপশনটা আসতেছে না ভিউ থেকে। স্মার্ট গাইড নামে একটা অপশন আছে, দেখেন কই স্মার্ট, আচ্ছা আচ্ছা ভাই কোন এটা শর্টকাট কি কন্ট্রোল ইউ। এখন দেখেন স্মার্ট গাইড কোনটা, এই যে আমরা যে টান দিতেছি একটা যেন গোলাপি লাইন আসতেছে, টান দিয়ে একটা নিয়ে আসতেছি একটা গাইডের লাইন আসতেছে, এটা কি স্মার্ট গাইড। আমারটা কিন্তু অফ হয়ে গেছিল, কারণ কি আমি ইলাস্ট্রেটরটা কালকে ইনস্টল করছি, তাই কি নতুন করে রিসেট হয়ে গেছে, যার জন্য কি আমার এটা সব অফ আসলো। আপনাদের যদি এমনি অফ থাকে কোন থেকে পাবেন, এই যে মেনু বার থেকে ভিউতে যাবেন, এখান থেকে স্মার্ট গাইডটা অন করে নেবেন, তাহলে কাজের ক্ষেত্রে অনেক হেল্প হবে। এখন দেখেন এটা সিলেক্ট করে যখন কার্সরটা আমি এটার উপরে রাখবো, কি আসছে, অ্যাঙ্কর পয়েন্ট আসছে। এটা কি কোন সিলেক্ট কোন টুল দিয়ে আসলো, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি আমার এই পয়েন্টের উপরে যদি রাখি তাহলে কি আসলো আমার অ্যাঙ্কর। এইগুলো প্রত্যেকটা পয়েন্টের নাম কি আমার অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। আর এই যে একটা দাগ গেছে, মানে এই যে এক দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে যে একটা দাগ গেছে, দাগটা কি বলা হয়, কার্সরটা রাখেন দেখা যাবে এটা কি দেখাচ্ছে, পাথ। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো যে আপনার এই যে এখানে লেখা আছে সিলেকশন টুলের কাজ কি, সিলেক্ট এন্টায়ার অবজেক্ট, যা অবজেক্ট আছে সব সিলেক্ট করতে পারে। আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি করে, পয়েন্ট মানে অ্যাঙ্কর পয়েন্টের কথা বলা হয়েছে, পয়েন্ট আর পাথ সেগমেন্টস, মানে কি যে পাথ দেখলাম এই পাথটাকে এডিট করার জন্য আমার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ করতে হয়। এখন যদি আমি ইলাস্ট্রেটরে যাই, দেখেন আমি চাইতেছি এই যে এই কর্নারটারে একটু দূরে সরাইতে, মানে এটা ধরেন একটু চেষ্টা হবো বা এইদিকে আসবো, তখন কি আমি সিলেকশন টুল দিয়ে কি এটা এমনি করতে পারি? দেখেন তো এই কর্নারটা আমার সিলেক্ট হইতেছে না, দেখেন কি করতে হইতেছে, আমি এরকম করে টান দিতেছি বা এমন করে টান দিতেছি, কিন্তু কি শুধু এই কর্নারটা কি আমার সরতেছে না। এই কর্নারটা সরার জন্য কি করবো, ডিরেক্ট সিলেকশন টুলে যাই আমি জাস্ট এই কর্নারে একটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন এই কর্নারটা নীল হয়েছে, আর বাকি যে 4টা কর্নার আছে 3টা কর্নার আছে এগুলো কি সাদা হয়ে গেছে। সিলেক্ট করার পরে আপনি চাইলে অ্যারো দিয়ে কি করতে পারেন, সরাইতে পারেন, সরছে। বা আপনি চাইলে ক্লিক করেও আপনি কি করতে পারেন, আমার মাউসটা সমস্যা করে, আচ্ছা ক্লিক করেও কি আপনি যেখানে ইচ্ছা ওইখানে এটা রাখতে পারেন। সেম একই বিষয় রয়েছে, আপনি এটা কেটেও যখন আপনি এই পয়েন্টটা কি করবেন সরাবেন বা একটু ডিজাইন করবেন বা মডিফাই করবেন, তখন ক্লিক করে যখন আপনি টান দিবেন এই পয়েন্টটা কি করবেন, আগে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কি করবেন, এই যে টান দিলেন একটা ডিমের মতো আইকন আসলো, এটা কি আমার ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজ করতে হবে। এটা কি আমার শুধু পয়েন্টের উপরে কাজ করলো না, এটা কি আমি সিলেকশন টুল দিয়ে করতে পারতাম,
না, ডিরেক্ট সিলেকশন কি ওর নির্দিষ্ট কিছু রুলস আছে, ওরা কি নির্দিষ্ট কিছু পয়েন্ট বা পাথের উপরে কাজ করে। যেমন এটা তো গেলো কি গেল পয়েন্টের উপরে কাজগুলো। এখন ধরুন এই যে একটা এই কর্নারতে কি আসছে, কয়টা দাগ আসছে না, দাগের মাথায় একটা বলের মতো আইকন আছে, এখানে যদি কার্সরটা রাখি এটা কি হ্যান্ডেল চলছেন। এখন তো টান দিয়ে আমি এটা সরাইলাম, কি আসলো দেখি আমার পাথটা এডিট হলো। তার পাথ কোনটা, যেটা বাইরে যে বর্ডারটা ছিল ওটা কি আমার পাথ, কি আমি ভিতর দিকে নিয়ে গেলাম। এটা হলো যে কি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আজকে আপনার আরেকটু দেখে বাদ দিয়ে দিই, এই দুই টুলস আমরা কালকে দেখবো। আজকে একটু অন এই যে এই টুলসটার কাজ দেখি। এটা কি মডিফাই টুলের মধ্যে এটা নাম ছিল, যদি মডিফাই টুলের মধ্যে যাই দেখেন এই যে মডিফাই টুলে সবুজটা দেখেন এইখানে কি দিয়ে আছে, সো মডিফাই না সরি পেইন্ট টুলের মধ্যে এটা নাম দিয়ে আসলো। এটা কি দেয়া, এটা হলো যে শেপ বিল্ডার টুল। আমি এখান থেকে প্রথমে একটা বৃত্ত নেই, বৃত্ত বা ইলিপস নেই, ইলিপস নিলাম, ইলিপসের একটা কালার নিয়ে আনলে এটা কি করব একটা কপি করে আমি ডান পাশে নিয়ে যাব। কি করব কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, অল্টার প্রেস করলে দেখেন কার্সরটা যখন আমি একটা শেপের উপরে নিয়ে গেলাম কার্সরটা ডাবল হয়ে গেছে। এটা সাদা আর কালো, এখানে কি করব ক্লিক করে আমি ডান পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে সাইডে দিই আর কিবোর্ড থেকে হাতটা উঠাই, দেখেন এটা কি কপি হয়েছে না। কপি হওয়ার পরে আপনি দেখেন আমরা কিন্তু নরমালি কপি করি কিভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই যে কপি হয়ে আসছে। এখানে যখন আপনারা বেশি কাজ করবেন, তখন কি করতে হবে, তাড়াতাড়ি করার জন্য অল্টার প্রেস করে আপনি জাস্ট ক্লিক করে টান দিবেন। হ্যাঁ ছাত্র খালি আচ্ছা আমি এটা কি করবো কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে ধরেন এখন চাইতেছি আমি এটার উপরেও তুলবো। তোলার পরে দেখেন দুইটাকে যখন একসাথে সিলেক্ট করব, করার পরে মাঝখানে একটা ইন্টারসেক্ট পয়েন্ট হয়েছে, মাঝখানে কি হয়েছে একটা জয়েন্ট পয়েন্ট হয়েছে, একটা কি পাতার মতো শেপ হয়েছে। আমি এই অংশটা রাখা বাকি অংশটা বাদ দিয়ে দিতে চাইতেছি। বা আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, দেখেন আমি অল্টার প্রেস করে ডান দিকে টান দিতেছি, দেখি উপর নিচ হইতেছে কি যখন টান দিতেছি দেখেন আমি এটা ঠিক মতো যখন আমি চাইতেছি এটা সোজা সুজি আনতে, মানে কি এটা পুরোপুরি সোজা সেন্টার বাই সেন্টার একবার সোজা সুজি আসবো, সেক্ষেত্রে যখন অল্টার দিয়ে টান দিব দেখেন এটা কিন্তু উপর আমার সোজা সুজি আসছে। তো আপনাদের কি এরকম না আসতে এটা উপর নিচ হবো, এটা ঠিক করার জন্য কি করবেন কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন। শিফট প্রেস করলে কি দেখেন উপর থেকে কি অটোমেটিক নিচে চলে যাইতেছে, নিচ থেকে ডাইরেক্ট মাঝখান বরাবর চলে যাইতেছে। এখন এখান থেকে ক্লিকটা ছাড়েন, দেখেন এখানে কি একটা কপি হয়ে আসছে। আমি সেম একটা কপি করে কি করব আমি এতটুকু রাখবো, রাখার পরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম বা উপরেরটা কালারটা চেঞ্জ করে দিয়ে আপনাদের বোঝানোর জন্য। এখন কি করব দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, এখন চাইতেছি আমি একটা চাঁদ বানাবো। এখানে দেখেন একটা চাঁদের মতো আইকন আসছে না, নীলের অংশটুকু দেখেন কি চাঁদের মতো আসছে না। আমি কি করব এই চাঁদের মতো অংশটুকু কি আমি রাখবো আর বাকি এই অংশটুকু কি বাদ দিয়ে দিব। তাহলে এর জন্য কি করতে হবে, প্রথমে সিলেক্ট করার পরে আমি যাব এই যে নিচে একটা টুল দেখবেন আপনি কি শেপ শেপ টুল থেকে চারটা টুল নিচে বা তিনটা টুল নিচে এখানে কি কি লেখা আছে, ও সরি এখানে দেখা যাচ্ছে এটা কি শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলের মানে মাথা মধ্যে কি আসতেছে, শেপ বিল্ডার মানে বিল্ডারটা কি বোঝায়, বিল্ড করা বা তৈরি করা বোঝায়। মানে শেপ তৈরি করার যে আচ্ছা এখানে কি করবো এই শেপ বিল্ডার টুলের মধ্যে ক্লিক করে সিলেক্ট করব, করার পরে আমি দেখেন একটা কার্সরের নিচে আমার মাইনাস আসছে সরি প্লাস আসছে, প্লাস দ্বারা কি বোঝায় সংযুক্ত করা, তাই না। প্লাস অবস্থায় যদি আমি এইখান থেকে যদি এটা টান দিই দুটো শেপ মিলে এক হয়ে গেল দেখছেন। এটা ধরে যদি আমি এদিকে টান দিই তাহলে কি এক হয়েছে। এখন এখানে আমার একটা প্রশ্ন আছে, দেখেন এখানে লাল হইলো কেন কালারটা, দুইটা কালার ছিল, উপরেরটা না উপরেরটার জন্য না, এখানে নিচে কি কালার আছে
শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পরে এইখানে আর এইখানে কি কালার দেওয়া আছে তাহলে কি আসবো এখানে যদি আমাদের যদি কোনো কালার না থাকতো আমরা যদি টান দিতাম এখানে কিন্তু শেপ তৈরি হয়েছে কিন্তু কি কোনো কালার নেই বুঝতে পারছেন তো এইখানে যে কালারটা থাকবো আমাদের ওই কালারটাই কি আসবো যখন একটা শেপ তৈরি হবো তখন ওই কালারটাই কি আমাদের আসবো বুঝতে পারছেন এখানে যদি আপনি ফিল বাদ দিয়ে স্ট্রোক থাকতো তাহলে শুধু স্ট্রোক কালারটাই আসতো এখন ধরেন আমি চাইতেছি কি এখন তো এটা দেখলাম আমি কি করলাম সংযুক্ত করলাম কিন্তু চাঁদ বানানি হলো না এই অংশটা বাদ দিলে এই দুইটা পার্ট যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি আমাদের চারটা আসবে না বাদ দেওয়ার জন্য কি করব কিবোর্ড থেকে অল্টার প্রেস করব কি করব অল্টার প্রেস করব দেখেন অল্টার প্রেস করলে কি কার্সরে মাইনাস আসছে এখন আমি জাস্ট এখানে এসে একটা ক্লিক করি বা ড্র্যাগ করে এরকম করে টান দিই এটা কি আমার বাদ হয়ে যাবে বুঝতে পারছেন কি করছি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি জাস্ট একটা টান দিছি চাঁদের মতো আইকন আসছে এখন ধরেন আমি কি করব এটা ছোট করার জন্য কি করতে হবে আমি সিলেকশন টুলে যাই অল্টার আর শিফট প্রেস করে আমি জাস্ট এটা ছোট করব অল্টার শিফট কেন প্রেস করব জানি সমানভাবে চারিদিক থেকে ছোট হয় আমি এই কোণায় রাখলাম এটা কি করব কপি করে আমি এদিকে নিয়ে আসি আমরা যে কোনো কাজই করব একটা কপি করে রেখে দেব বুঝতে পারছেন এখন ধর আমি সেম একইভাবে কি পাতা তৈরি করতে পারি না দেখেন তো একটা কপি করে এখানে রাখি এখন ওই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম করার পরে শেপ বিল্ডারে যাব কারণ শেপ বিল্ডারে এখানে একটা শর্টকাট আছে কি আছে শিফট প্লাস এম কিবোর্ড থেকে যদি আমি শিফট প্লাস এম দিই তাহলে অটোমেটিকলি কি আমার শেপ বিল্ডার টুলে কনভার্ট হয়ে যাবে আসার পরে এখানে যদি আমি মাঝখানে অংশটুকু রাখে মাঝখানে অংশটুকু কি করব একটা জাস্ট ক্লিক করলাম মাঝখানে অংশটুকু একটা শেপে পরিণত হলো আর বাইরের অংশটুকু বাদ দেওয়ার জন্য অল্টা ধরে ক্লিক করব তাহলে কি হলো আমার পাতার মতো আইকন কি তৈরি এটা কি অনেকটা পাতার মতো হইছে না মানে পাতার মতো তৈরি হইলো আমি যখন এটা একটু বড় করি অল্টার শিফট ধরে আমি একটু বড় করলাম করার পর পাতা কি পরিপূর্ণভাবে এরকম থাকে এক কর্নারটা একটু বাঁকাতেরা থাকে তাই না বাঁকাতেরা করার জন্য কি করব এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে সিলেক্ট করলাম করার পরে জাস্ট এই উপরে অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট একটা ক্লিক করি ক্লিক করলে কি হ্যান্ডেল আসছে আমরা যখন বৃত্তের মধ্যে ক্লিক করলাম হ্যান্ডেল আসছে না তখন ওটা টান হ্যান্ডেল টান দিয়ে কি করছিলাম বাঁকাতেরা করছিলাম সেম এটা তো আমি হ্যান্ডেলটাতে ক্লিক করি ক্লিক করে যদি আমি ভিতর দিকে টান দিই কি পাতা বাক্সে সেম একইভাবে যদি আমি এখানে একটা ক্লিক করি ক্লিক করে যদি আমি এটা ভিতর দিকে টান দিই দেখেন এখন দেখেন এটা কি একটা পাতার মতো হয়েছে শিরা উপশিরা জিনিসটা আমি যে পাতার মধ্যে যে শিরা উপশিরা আছে এগুলা পরে দেখাবো ওগুলা মাথার মধ্যে না নিয়ে আসি এই পর্যন্ত এটা বাদ থাক এটা নিয়ে আসি মানে এটা কি আমি যখন এটা কাজ করছি তখন এটা কি আমি চাইতাছি একটা ফুলের মতো করতে ফুলের মতো করতেও কি বোঝায় যে এটা একটা ফুলের পাপড়ি এটা 380 ডিগ্রি ঘুরবো ঘোরার ফলে কি এরকম করে কি 380 ডিগ্রি ঘুরবো ঘুরলে কি আমার একটা ফুলের মতো তৈরি হবো এটা কিভাবে তৈরি করবো আমি কি প্রথমে আমার কি যে কোনো কাজ করার আগে আমার প্রথমে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো করার পরে দেখেন এই শেপ বিল্ডার টুলের উপরে একটা টুলস আছে নাম কি রোটেট টুল রোটেট টুলে জাস্ট একটা ক্লিক করলাম এটা কি সিলেক্ট হলো হওয়ার পরে আমি একটু জুম করি অল্টা ধরে এই যে এখানে কি অ্যাঙ্কর পয়েন্ট আছে না অ্যাঙ্কর পয়েন্টের উপরে অল্টার প্রেস করে কি করব কিবোর্ড থেকে অল্টার প্রেস করে জাস্ট একটা ক্লিক করব ক্লিক করলে একটা বক্স আসছে যে অল্টার প্রেস ছাড়া যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে এইখানে ক্লিক করেন বা এইখানে ক্লিক করেন বক্স কিন্তু আসবে না তাহলে কি করতে হবে অল্টার প্রেস করে জাস্ট এটা বক্সের মধ্যে ক্লিক করতে হবে বক্স আসছে এখানে কি বৃত্তাকারে ঘুরবো তাই বৃত্তাকারে বৃত্তের ডিগ্রি কত 360 তাহলে কি দেবো আমি 360 প্রিভিউ অপশনটা যদি আপনাদের অফ থাকে তাহলে এটা অন করে দিবেন অন করে 360 ডিগ্রি আমি চাইতেছি এইটার মধ্যে পাতা হবো কতগুলা পাতা হবো বা কতগুলা শেপ এটা চারিপাশে ঘুরবো কমপক্ষে আমি 12টা বা 13টা দেই আমি এখানে 13টা দিলাম এটা কি করলাম ভাগ করলাম 360 ডিগ্রি ভাগ 13 দিলাম দেওয়ার পরে এখানে কি করব
প্রিভিউ অপশনটা একটু অফ করে অন করলাম, কতটুক এখানে 27 ডিগ্রি করে সরে সরে ঘুরবো কোনটার সাপেক্ষে, এই যে এখানে যে আমি একটা কেন্দ্র নিলাম কেন্দ্রের সাপেক্ষে ঘুরবো। এখান থেকে আমি জাস্ট কপি অপশনে ক্লিক করি আস্তে। এখন কিবোর্ড থেকে কি করবেন, কন্ট্রোল ডি প্রেস করবেন, কন্ট্রোল ডি, ডিতে কি ডুপ্লিকেট, বুঝতে পারছেন, কিবোর্ড থেকে কি কন্ট্রোল ডি। এখন এখানে যদি ক্লিক করেন দেখেন এটা কপি হইতাছে। এখন একেবারে পুরোপুরি এই পর্যন্ত আসি। এখন আপনি এইখান থেকে শুরু করে এইগুলো গুনেন, দেখেন আপনার কি 13টা পাপড়ি তৈরি হয়েছে। আরেকবার করে দেখা লাগবো না, সমস্যা থাকলে বলেন। আপনি যদি বলেন যে 10 বার দেখেন, আমি 10 বারই দেখাতে রাজি আছি। আচ্ছা, এটা আমি পুরোপুরি ডিলিটই করি। এটা কপি নিয়ে রাখছিলাম না, অল্ট প্রেস করে একটা নিয়ে আসি, ছোট করি আগে। আচ্ছা দেখেন এটা কি করলাম, আমি কন্ট্রোল জেড দিয়ে কি করলাম, আনডু করতেছি, তাই না? আর ভিডিও করার জন্য কি করব, কন্ট্রোল শিফট জেড, কি আগের অবস্থায় ফিরে আসলো। ওকে, অল্ট শিফট প্রেস করে ছোট করলাম, ছোট করার পরে আমি সেম রোটেট টুল দিয়ে এখানে একটা ক্লিক করি, অল্ট প্রেস করে একটা ক্লিক করলাম, করার কি এখানে 360 ডিগ্রি দিলাম, ভাগ আমি এখন ধরেন 12 দিই, তারপরে কি প্রিভিউ অপশনটা অফ করে অন করলাম। কেন অন করলাম, আমার কেন্দ্রটা ঠিকভাবে নিয়ে আসছে হয়েছে নাকি এটা চেক করার জন্য। কারণ কি এখানে ডিগ্রি কত আসছে 30, 30 ডিগ্রি করে এক একটা সরবো। মানে এই জায়গায় কপি অপশনে ক্লিক করি, কপি অপশনে না ক্লিক করলে কিন্তু একটার পর একটা কপি হবো না। দেখেন এটা সিলেক্ট অবস্থায় কিবোর্ড থেকে কি করবেন, কন্ট্রোল ডি প্রেস করবেন, বুঝছেন? হওয়ার পরে এই সম্পূর্ণ ধরেন এটা তো আমার কি একটা চরকির মতো হয়েছে বা একটা ফুলের মতো হয়েছে। চরকি বলতে অনেকটা ইয়ের মতো হয়েছে, মেলার মধ্যে একটা আছে না চরকি নিয়ে ঘুরে, নাগরদোলা যেটাই হোক হাতের মধ্যে একটা উলন নেব চরকি নিয়ে ঘুরে, সেম কি ওটার মতো দেখা যাচ্ছে কিছুটা। এখন ধরেন আমি চাইতেছি এটা আমি ডান দিকে সরাবো, পুরো ডান দিকে সরাবো, কি পুরাটা সিলেক্ট করে আমার তারপরে ডান দিকে সরাইতে হইতেছে, তাই না? না মনের ভুলে ধরেন সিলেক্ট না করে টান দিলাম, এটা কি শুধু একটা আস্তে আস্তে, তাহলে এই সেক্ষেত্রে আমার কি করতে হবে, পুরাটাকে আগে গ্রুপ সিলেক্ট করে গ্রুপ করতে হবে। গ্রুপ করা মানে কি একসাথে আটকে রাখা। তাহলে আমি পুরাটা সিলেক্ট করি, আর কিবোর্ড থেকে আপনি দুইটা কাজ করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে পারেন বা মাউসের রাইট বাটন ক্লিক করে কি গ্রুপ অপশনে ক্লিক করতে পারেন। আমি অলওয়েজ কিবোর্ড থেকে কি করি, কন্ট্রোল জি প্রেস করি। বুঝছেন, আপনাদের দুইটাই শিখে রাখেন যেটাতে আপনাদের সুবিধা লাগে। গ্রুপ করার পরে এখন ধরেন আপনি একটা ধরে টানলেও কি আপনার সম্পূর্ণটা সরে আসবে। এখন এর একটা কপি বানিয়ে আমি এখানে রাখি। এখন ধরেন চোরকির মধ্যে তো একটা তো ডান্ডিও থাকে, ডান্ডিটা বানাবো, ডান্ডিটা কিভাবে বানাবো বলেন? ডান্ডি বা কাঠি যেটাই বলেন, আমি তো নিজের ভাষায় বললাম ডান্ডি, শেরপুরের ভাষা। এক এক জায়গায় তো আরো আরেক জায়গায় অনেক অনেক ভাষা কয়, আমি তো সেটা আপনাদের বোঝার জন্য মজার জন্য বললাম ডান্ডি। একটা কাঠি থাকে, কাঠিটা কি হবে, কাঠিটা কিনে বানাবো, শেপ দিয়ে কি রেক্টেঙ্গেল দিয়ে আমি জাস্ট একটা কাঠি বানাই। এই কালারটা যেহেতু এটা নীল দুইটার মধ্যে কি বোঝা যাবে না দেখে আমি এটা কালারটা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই, দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে এটা যে নিয়ে আসলাম, এখন এই দুইটার মধ্যে ওয়ার্ম কালার কোনটা ফুল কালার কোনটা এটা বলেন তো আপনি। ওরে জানো দেখালে দেন, জানো দেখালে দেন, আপনি কি কালার জামা পরেছেন, ওয়ার্ম কালার নাকি ফুল কালার কোনটা? না তো আমাদের বাইরে যে গরম বলতে কি বোঝায়, গরম বলতে কি বোঝায়, লাল হলুদ বা কমলা একটা আগুনের কালার চিন্তা ভাবনা করেন, রৌদ্রের কালার চিন্তা ভাবনা করেন, কি কালার হয় হলুদ লাল এইগুলোর আশেপাশে যেগুলো কালার থাকে এগুলো কি ওয়ার্ম কালার। মানুষ গরমে তুই তো গরমের ঠেলা তুই তো রাগের ঠেলা লাল হয়ে গেছে শিখা, গরম হয়ে গেছে শিখা কয় না? একজন মিস গেছে স্যার, মামা, মামা আরেকজন কেরা ছেলে মিস গেছে, দুইজন মিস গেছে। ওই না আসলো তোমার না বললাম যে আমার নিয়ে আসতে, মানে গেছে গা। আচ্ছা এখন আমি কি করবো এটাকে, এখন দেখেন এটা কিন্তু আমি ওয়ার্ম কালার দিছি, কেন দিলাম, একটা কুল কালার আর এটা কি ওয়ার্ম কালার দিছি। এখন এটাকে আমি টান দিয়ে ধরে যখন এটা নিয়ে আসবো, দেখেন এটা কি পুরো আসছে না, এটা কি আমার পিছনে পাঠানো লাগবে,
পিছনে পাঠানোর জন্য কি করব দুইটা কাজ করতে পারি, হয় এই একটা শেপটা আমি কি করতে পারি উপরে নিয়ে আসতে পারি, নয় এই কাঠিটারে কি করতে পারি এটা পিছে পাঠাবো। এখানে পিছে পাঠানো মানে কিন্তু আবার ল্যাপটপের বাইরে না। হ্যাঁ, এটা সিলেক্ট করে আপনি কি করবেন মাউসের রাইট বাটন ক্লিক করবেন। আগে আমি দুইটাকে একটা কপি করে দুইটা সিলেক্ট করে একটা কপি করে রাখি। কি করব এটা এই আমি কাঠিটারে আগে সিলেক্ট করলাম, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করি, করার পরে নিচে দেখেন একটা অপশন আছে কি অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে ধরেন এখানে চারটা অপশন আছে, সেন্ড টু ব্যাকওয়ার্ড আর সেন্ড টু ব্যাক। আর ব্যাকওয়ার্ড মানে কি বোঝায় একটার পরে একটা যাব, মানে কি আমি আগে আছি তারপরে হলো যে কি আমার পিছে গেছে ওয়াসিফ আছে, তাহলে আমি কি ওয়াসিফের পিছে যাব। যদি আমি করে কি এনে তো একটার পরে একটা তো দিলে না, এনে তো আমার অনেকগুলো শেপ আছে তাই না, তাহলে কি করতে হবে আমার মানে একেবারে পিছে যায় তার জন্য কি বলবো সেন্ড টু ব্যাক, মানে কি আমি ওয়াসিফের সামনে আছি ওয়াসিফের পিছে আছে কি রিফাত, আমার যদি ক্লিক করে আমি সবার পিছে চলে যাব, কি করবো সেন্ড টু ব্যাক, তাহলে কি সবার পিছে চলে গেলো। আমি যদি সবার উপরে নিয়ে আসতে চাই তখন কি করব আমি জাস্ট এটা সিলেক্ট করে আমি পিছনেরটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পরে এখানে কি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, মানে ফরওয়ার্ড মানে কি একটার পরে একটা আসবো, সেম একবারে ব্রিং টু ফ্রন্ট মানে সবার প্রথমে নিয়ে আসবো, তখন রিফাতের পিছন থেকে সবার প্রথমে পাঠিয়ে দেবো। এখানে আমি ব্রিং টু ফ্রন্ট ক্লিক করলাম, হয়েছে। এখন চাইলে আপনি এইগুলো সবগুলো ধরেন ধরে নিয়ে এক একটা কি করতে পারেন এক এক কালার দিতে পারেন। এটা কালার কি দিয়ে দিই আমি, এটা কালার ব্লু দিয়ে দিই অন্তত বোঝানোর জন্য, বুঝতে পারছেন। এখন এটারও আপনি ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটারও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, দেখেন অল্টার শিফট প্রেস। এখন দেখেন এই জায়গায় একটা জিনিস দেখাই, এখন দেখেন আমি অল্টার শিফট প্রেস করে নিই তারপর যখন ছোট করলাম তখন কি সমানভাবে ছোট হলো, কিন্তু এটা মধ্যে একটা তফাৎ আছে দেখেন, অল্টার শিফট প্রেস করে যখন আমি ছোট করি জিনিসটা, অল্টার শিফট প্রেস করে যখন ছোট করি তাহলে কি চারিদিক থেকে ছোট হয়, কিন্তু একটু আগে যখন আমি ছোটটা করলাম তখন এক কর্নার থেকে ছোট হলো, কোন দিক থেকে যে দিক থেকে আমি টান দিয়েছি ওই দিক থেকে ছোট হলো। এটা কিভাবে হলো, এটা করার জন্য কি করছি শিফট প্রেস করে আমি ছোট করছি। আচ্ছা গ্রুপের শর্টকাট দেখেছি, আনগ্রুপের শর্টকাট তো বলি নেই। আনগ্রুপ কি মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে, নয় শর্টকাট কি কন্ট্রোল শিফট জি, তাহলে কি আমার জিনিসটা আনগ্রুপ হয়ে যাবে, বুঝতে পারছেন। কি আজকে এই পর্যন্ত থাকবো নাকি আর বাড়তি কোনো কিছু এখন? আচ্ছা একটু সিম্পল জিনিস দেখাইছি, দুই তিনটা জিনিসের কাজ দেখাইছি। পাশে যে আগে পিডিএফটা ভালো করে পড়বেন, এই জায়গায় কি আছে রিভার। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক।